মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024 মাধ্যমিক 2024কে লক্ষ্য করে আজকে আমরা আরও একটি পেজ নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 592 পেজের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা পুরোটাই আলোচনা করব। তোমরা দেখে এসেছো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত প্রশ্নের উত্তরটাই করে দিচ্ছি, যা কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে না। এই জন্য বলছি তোমাদের যে 592 পেজটি তোমরা খুলে রাখো এবং তার সাথে সাথে আমাদের এই ভিডিওটি দেখো এবং প্রশ্নের উত্তরগুলো জেনে নিও। ঠিক আছে, প্রথমেই দেখো এখানে আমি আর প্রশ্ন নতুন করে পড়ছি না, শুধু উত্তর সহ যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছি। বিভাগ কয়ের উত্তপ্ত ভ্রূপৃষ্ঠে যে রশ্মি বিকিরণ করে সেটি কি হবে? সেটি হবে বি অবহেলিত রশ্মি। চার্লসের সূত্রে ভি ভার্সাসটি লেখচিত্রে তাপমাত্রা অক্ষকে -273 ডিগ্রি সি তাপমাত্রায় ছেদ করবে। তারপরে 1-3 যে প্রশ্নটি রয়েছে তার উত্তর দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ বিয়োজিত করলে উৎপন্ন হয় যে ক্যালসিয়াম অক্সাইড তার পরিমাণ কত হবে? 56 গ্রাম। অর্থাৎ এ অপশানটি আমাদের কারেক্ট হবে, কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তাপ দেওয়া হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এইখান থেকে এদের আণবিক ভরগুলো বের করে নেব এবং এই বিক্রিয়া অনুসারে আমরা বলে দিতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করছে 56 গ্রাম। এরপরে আসছি 1-4 কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের হ্রাসের সাথে হ্রাস পাবে। কারণটা কি দেখো, যদি আমরা দেখি যে কিউ সমান কি ছিল? কিউ সমান ছিল আমাদের কে ইন্টু এ এবং উষ্ণতার যে পার্থক্য গুণিত টি বাই এক্স, অর্থাৎ এক্স বলছে এখানে বেদের কথা বলেছে। ঠিক আছে, তাহলে এইভাবে ছিল। এইখান থেকে কিন্তু আমরা সমীকরণটাকে কিউ বাই টি করলাম, তাপের হার পরিবহনের হার কিউ বাই টি, তাপ বাই সময়, যে সময়ে পরিবাহিত হচ্ছে, তাহলে কিউ বাই টি সমান হয়ে যাবে এটা। এবং এইটাকে আমরা একটু সরলীকরণ যদি করে দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 1/k ইন্টু এক্স বাই এ। ঠিক আছে, এরপর দেখো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কিউটিটা কিন্তু তোমার যে এখানে প্রস্থচ্ছেদ তার সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ প্রস্থচ্ছেদ যদি হ্রাস পায় সেই ক্ষেত্রে তাপ পরিবহনের হারটাও কম হবে। এরপরে আসছি দেখো 1-5 পাতলা লেন্সের আলোর কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে কি হবে? আলোক রশ্মি গেলে কিন্তু আলোক রশ্মি সোজা পথে চলে যায়, কোনো রকমের বিচ্যুতি ঘটবে না। তারপর হচ্ছে দেখো 1-6 এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় যে আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে তা হবে কিন্তু কম্পাঙ্ক, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। একের সাথে যে প্রশ্নটি রয়েছে, 10টি ইলেকট্রনকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য ডাব্লিউ হলে বিন্দুটির মধ্য দিয়ে বিভব পার্থক্য কত হবে? দেখো যতগুলো পরিমাণ ইলেকট্রন যাচ্ছে তার আধান কত হবে? যদি আমরা একটি ইলেকট্রনের আধান ই ধরি তাহলে সেই ক্ষেত্রে 10টির ক্ষেত্রে হবে 10e, তাহলে 10e দিয়ে ভাগ করে দিতে হবে ডাব্লিউটাকে, সেটাই আমাদের কি হয়ে যাবে? সেটা ভি সমান কিউ বাই ডাব্লিউ বাই কিউ, এবং কিউর পরিমাণটা তো আমরা পাচ্ছি এখানে, কিউ সমান হবে 10e, সেইখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, তাই না? এরপরে আসছে 1-8 একটি দণ্ড চুম্বককে কোনো রিংয়ের মধ্য দিয়ে বিনা বাধায় পড়তে দিলে তার ত্বরণ কি হবে? তার ত্বরণ কিন্তু অভিকর্ষজ ত্বরণের থেকে কম হবে। তারপর 1-9 এক্স, জেড এবং এ পরমাণু থেকে একটি বিটা কণা নিঃসৃত হলে ওয়াই পরমাণুটি সৃষ্টি হয়। ওয়াই পরমাণুর সংকেত কোনটা হবে? দেখো যদি বিটা কণা নির্গত হয় সেই ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায় এবং ভর সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকে, কারণ বিটা কণা সমান আমরা কি জানি? -1e0, তাই না? তাহলে এখানে দেখো এই যে তোমার জেড ছিল পারমাণবিক ক্রমাঙ্ক, সেটা 1 একক বেড়ে যাচ্ছে আর ভর সংখ্যার কোনো কিন্তু পরিবর্তন হবে না। 1-10 পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান কোথায় হবে? 6ষ্ঠ পর্যায়ে হবে বিরল মৃত্তিকা। তারপরে 1-11 লিথিয়াম, অক্সিজেন, ফ্লোরিন এবং নাইট্রোজেন মৌল 4টির পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম কেমন হবে? প্রথমেই
সব থেকে বেশি বড় যেটা হয় সেটা লিথিয়াম, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে ফ্লোরিন। কেন হচ্ছে কারণটা একটু দেখে নাও। পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় সেই ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। এরপর 1/12 বি অপশানটি কারেক্ট হবে। নাইট্রোজেনে যে অণুতে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। তারপর হিমায়ী গ্রুপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় কারণ এটি অত্যন্ত উদ্বায়ী। তারপরের প্রশ্নটি চলে আসছি, ডি অপশানটি কারেক্ট হবে। Mg ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, কারণ Mg ধাতুটিকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এরপর আসছি 1/15 যে ফ্রাই প্যান তৈরি করতে কি ব্যবহার করা হয়? টেফনল ব্যবহার করা হয়। তারপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্ন রয়েছে 2-1, একটি তরল জীবাশ্ম জ্বালানি হবে পেট্রোল। তারপরে বায়োগ্যাস জ্বালানির হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসছে সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাসটি ওজোন স্তরকে ভেঙে দেয় সেই গ্যাসটির নাম কি? নাইট্রোজেনের অক্সাইড NO। তারপরে আসছি 2-3, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি, চাপ হ্রাস করলে প্রাথমিক চাপের অর্ধেক করলে ওর আয়তনটা কত হচ্ছে? 40 সিসি। তাহলে প্রাথমিক চাপটা আমরা ধরে নেব P, অন্তিম চাপটা হয়ে যাবে অর্ধেক P/2 এবং প্রাথমিক আয়তন 200 সিসি, অন্তিম আয়তনটা এখানে দেওয়া আছে তোমার 400 সিসি। ঠিক আছে, এখানে 400 সিসি দেওয়া নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো স্থির যেহেতু উষ্ণতা রয়েছে নির্দিষ্ট ভরের, তাহলে এখানে বয়েলের সূত্র আমরা প্রয়োগ করব P1 V1 = P2 V2। সেইখান থেকে V2-র মানটা বের করব, V2-র মানটা কিন্তু আমাদের 400 সিসি আসবে। ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে অন্তিম আয়তন। তারপর 2-4 যে প্রশ্নটি রয়েছে, অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? এখানে চাপ, তাপমাত্রা এবং যে আয়তন, এই তিনটি কিন্তু ধ্রুবক রাশি, কারণ সমচাপে, সম তাপমাত্রায়, সম আয়তন সকল গ্যাসের পদার্থের অণুর সংখ্যা সর্বদা সমান হবে। তাহলে এখানে চাপ, আয়তন এবং তাপমাত্রা এগুলো কিন্তু স্থির, ধ্রুবক। অথবা যে প্রশ্নটি তার উত্তরটি দেখো, গ্যাসীয় পদার্থের অণুগুলি অনবরত পাত্রের দেওয়ালে আঘাত করায় গ্যাসের চাপ সৃষ্টি হয়, এটা হবে সত্য। 2-5 যে প্রশ্নটি রয়েছে, দুটি ধাতব পাতকে রিভেট করতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়, এছাড়া রেল লাইনের দুটি লাইনের জোড়া লাগাতে ব্যবহার করা হয়। 2-6 দন্ত চিকিৎসায় চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করেন। যে অস্তরবির রক্তরাগের কারণ কি? অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে তখন লাল দেখায় কেন? এর কারণটা হচ্ছে আলোর বিক্ষেপণ। আধানের মাত্রা হবে IT, কারণ Q = IT আমরা জানি, প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে এই যে প্রবাহ মাত্রার একক কী হবে? I, এবং সময়ের একক T, সেইখান থেকে আমরা পেয়ে যাব IT। 2-9 যে প্রশ্নটি রয়েছে দেখো, গৃহস্থালী বর্তনীতে লাইভ তার ছাড়া আর দুটি যে তার থাকে সেগুলো হচ্ছে নিউট্রাল এবং আর্থ। এটা মনে রাখবে কারণ বারে বারে রিপিট হয়েছে। লাইভ তারের ফেজ বা ফেজ তারের বর্ণ কি হয়? বাদামি বর্ণের হয়। নিউট্রাল তারের বর্ণ কি হয়? হালকা নীল বর্ণের। আর্থ তারের বর্ণ হচ্ছে সবুজ এবং হলুদ হবে। এই বর্ণগুলো কিন্তু মনে রাখবে তোমরা, ওকে। তারপরে চলে আসছি অথবা যে প্রশ্নটি রয়েছে, একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻19 কুলাম। তাহলে -1 কুলাম আধানের ইলেকট্রন সংখ্যা কত হবে? 1/, ওই একটি ইলেকট্রনের আধান করলে আমরা এখানে পেয়ে যাব 6.25 × 10⁻18T, ওকে। বিটা কণার আধান ঋণাত্মক হয় কারণ একটি বিটা কণা সমান আমরা জানি E-1 এবং 0, এদের চার্জ কিন্তু নেগেটিভ। তারপরে 2-11 স্তম্ভ মেলানোটা আমরা মিলিয়ে করেছি দেখো, নোবেল গ্যাস Rn, যেটা D হবে, একটি মুদ্রা ধাতু হবে সিলভার Ag A, এবং একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু B ক্যালসিয়াম, এবং তীব্র জারক মৌল হবে ফ্লোরিন C। তারপরের প্রশ্নটি আসছি 2-12, আয়নীয় ভব বিভব এর ক্রমানুসারে সাজাতে বলেছে। তো এখানে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, তারপর বোরন। এখানে কেন হচ্ছে দেখো, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তি ক্রমশ বৃদ্ধি পাবে, আর এগুলো সবকটাই কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল।
ঠিক আছে। এরপর 2-13 যে অথবাটা রয়েছে দেখো, লিথিয়াম হাইড্রাইড এবং হাইড্রোজেন এই দুটি যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের অষ্টক পূর্তি না হয়ে কিন্তু এখানে দ্বৈত পূর্তি ঘটেছে। ঠিক আছে, এখানে বলা ছিল যে কোন দুটোর ক্ষেত্রে দ্বৈত পূর্তি তোমার অষ্টক সূত্র মান্য করছে না। তো লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে বলে দেবে তড়িৎযোজী বন্ধন, আর সমযোজীর ক্ষেত্রে হয়ে যাবে হাইড্রোজেন পরমাণু। এরপরে 2-14 এখানে কিন্তু অ্যামোনিয়ার গঠন লিখতে বলেছে। তো অ্যামোনিয়ার গঠনটা এভাবে লিখবে, যেটা ডটেড লাইন দেওয়া আছে এটা ব্যাক সাইডে আছে, আর যেটা ডার্ক লাইন সেটা ফ্রন্ট সাইডে রয়েছে, আর এটাকে আমরা লোন পেয়ার বলবো। ঠিক আছে, এটা হচ্ছে লোন পেয়ার। তারপর 2-15 পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড হিসেবে বিশুদ্ধ সিলভার পাত ব্যবহার করা হয়ে থাকে। তারপরে এখানে কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট গঠন করতে বলেছে, এটা তোমরা সকলেই জানো, একবার দেখে নিবে, তাও স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর 2-16 ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইড K2AgI4 নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলা হয়, এবং নোট করে রাখবে নেসলার বিকারক অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয়। 2-17 TNT প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহার করা হয়, এই বিবৃতিটা মিথ্যা হবে, কারণ TNT প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। গান মেটালটা কি? গান মেটাল হচ্ছে একটি সংকর ধাতু, যার মধ্যে তামা, টিন, দস্তা এগুলো থাকে, এবং এদের পার্সেন্টেজটাও একটু মনে রেখে দেবে। এবং বন্দুক এবং গুলি তৈরিতে এই গান মেটাল ব্যবহার করা হয়। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, মিথানেলের সাধারণ নাম কি? ফর্মালডিহাইড, এটা সত্য হবে। মিথানেলের সংকেতটা লিখে দেবে HCHO, এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি PDF এবং তার সাথে সাজেশন এবং মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের PDF পেতে চাও, হাতের সামনে রাখতে চাও নিজের সুবিধার্থে, তাহলে আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। সেইখান থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে, এবং তার সাথে সাথে কিন্তু মক টেস্টও পেয়ে যাবে। বিভাগ গয়ের প্রশ্নে চলে যাই। মিথেন হাইড্রাইডটা কি? যে 4 অণু মিথেন এবং 23 অণু জল এর সংকেত বিশিষ্ট একটি বরফের ন্যায় কেলাসাকা সাদা কঠিন পদার্থ হচ্ছে মিথেন হাইড্রাইড। এখানে কিন্তু 13.4% মিথেন পাওয়া যায়। পরিচলন স্রোতটা কি? এটা তোমরা ভূগোলেও পেয়ে যেতে। যাই হোক, এখানে আরেকবার বলে দিই, এটি হলো এমন একটি তাপ সঞ্চালন পদ্ধতি যেখানে কোনো তরল বা বায়ু অণুগুলির চলাচলের মাধ্যমে বা স্থানান্তরের মাধ্যমে উষ্ণ স্তর অংশ থেকে শীতল স্তর অংশে স্থানান্তরিত হয়। এরপর 4-2 যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটা দেখে নাও, প্রশ্নটা আর পড়বো না। এখানে পদার্থ যেগুলো দেওয়া আছে, প্রাথমিক আয়তন V1 এখানে সেন্টিমিটার কিউবে দেওয়া আছে 520, এবং T1 প্রাথমিক যে উষ্ণতা সেটা -13 ডিগ্রি সি আছে, কেলভিনে করলে 273 যোগ করে দিতে হবে, করে দিলে 273 যোগ করতে হবে। ঠিক আছে, তো এখানে একটু কারেকশন করে নিতে হবে, -13 ডিগ্রি সিকে আমরা পরিবর্তন করছি কেলভিনে, তাহলে 273 - 13 হবে, একটু কারেকশন করে নেবে। তাহলে এখান থেকে 280 আসছে। ঠিক আছে, 280 কেলভিন। ক্লিয়ার? এই 280 বলছি, সরি মাইনাস হলে তো 260 হবে, তাই না? এটা 260 হবে, এটা একটু ঠিক করে নেবে। ওকে, তারপরে দেখো গ্যাসটির অন্তিম আয়তন V2 দেওয়া আছে তোমার 700 সেন্টিমিটার কিউব। এবার যেহেতু চাপ অপরিবর্তিত আছে, তাহলে চার্লসের সূত্রানুসারে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, V1/T1 V2/T2, সেইখান থেকে T2-র মান বের করব। এখানে যে সমস্ত V2 এর মান 700 দেওয়া আছে, এবং T1 এর মান এটা হয়ে যাবে 260, এবং V1 এর মান 520। এইখান থেকে যেটা আসবে সঠিক উত্তর সেটা তোমরা করে দেবে, এবং সেটাই হবে অন্তিম উষ্ণতা। বোঝা গেল? তো অন্তিম উষ্ণতা বের করে নেবে। বের করার পর অন্তিম উষ্ণতাটা যা আসবে সেটা থেকে -273 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু সেটা সেলসিয়াস স্কেলে চলে আসবে। একটু কারেকশন করে নেবে। এরপর অথবা যে প্রশ্নটি ছিল সেখানে সেই অনুযায়ী আমরা বলবো যে গ্যাসের ব্যাপন হার যদি আমরা জানি যদি আর হয়, তাহলে সেই ব্যাপন হার কি হবে? গ্যাসের যে আয়তন ডিভাইডেড বাই সময় সাপেক্ষে যতটা আয়তনের পরিবর্তন ঘটবে
ঠিক আছে, তাহলে আর সমান হয়ে যাবে v/t। এখন আবার আমরা বলতে পারি ব্যাপন হার আর কিন্তু তার আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে এই দুটো সম্পর্ককে কাজে লাগিয়ে একই চাপ একই উষ্ণতায় সময় একক সময়ে যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা প্রপোর্শনাল কী হবে, ভি হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের আয়তন ডিভাইডেড বাই তোমার সময়। ঠিক আছে, আবার এইখানে আমরা যদি আণবিক ভর দিয়ে দেখি তাহলে কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক হবে, করলাম। এই দুটোকে আবার অক্সিজেনের ক্ষেত্রে একই রকম করব। তারপর এখান থেকে আমরা বলে দিতে পারি যে হাইড্রোজেন গ্যাসের আয়তন এবং আণবিক ভর যথাক্রমে এগুলো আমরা বলে দিলাম। তারপর এদের যদি অনুপাত করে নিই যে হাইড্রোজেন বাই তোমার হচ্ছে অক্সিজেনের আয়তন করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্রত্যেকটার মান কিন্তু জানি, MO যেটা হবে 16 × 2, MH যেটা হবে 1 × 2, সেইখান থেকে আমরা 4 পাচ্ছি। তাহলে এদের অনুপাতটা কী হবে, এদের অনুপাতটা হয়ে যাবে হাইড্রোজেনের আয়তন ইজটু অক্সিজেনের আয়তন 4:1। ক্লিয়ার? এটা কিন্তু ক্লাস 11-এ তোমাদের গ্যাসের চ্যাপ্টারে রয়েছে, যাই হোক এটা তোমাদের দিয়েছে। 3-3 যে প্রশ্নটি রয়েছে দেখো, তার উত্তর আলোক রশ্মির লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কারণ কি, লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ এটা কিন্তু শূন্য হয়ে যায়, ফলে মিউ সমান sin I বাই sin R এটাও কিন্তু শূন্য হয়ে যাবে। এরপরে অথবা যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি দেখে নাও। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া দূরের জিনিস স্পষ্ট ভালোভাবে দেখা গেলেও কাছের জিনিস স্পষ্ট দেখা যায় না, একে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি বলা হয়। এর কারণটা কি, অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেলে বা অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে এই ত্রুটিটা কিন্তু ঘটে। এবং প্রতিকারের উপায়টা কি, উত্তল লেন্স অর্থাৎ উপযুক্ত ফোকাসের উত্তল লেন্স যদি আমরা ব্যবহার করি, উত্তল লেন্সের চশমা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর করতে পারি। তারপরে 3-4 যে প্রশ্নটি রয়েছে, একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটিকে আমরা সরলীকরণ করলে দেখতে পাচ্ছি এই দুটো রোধ কিন্তু পরস্পর শ্রেণী সমবায়ে রয়েছে, আর এই নিচের রোধ দুটো পরস্পর শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে এই অংশটার শ্রেণী সমবায়ের রোধ কত হবে, 2 + 2, সেখান থেকে 4 পাচ্ছি। এই পুরো অংশটার কথা হচ্ছে 4। এবার দেখো উপরে 4 নিচে 4, এরা আবার সমান্তরালে রয়েছে। তাহলে সমান্তরালে তাহলে কী হবে, তাহলে 4 × 4 নিচে 4 + 4 করলে আমাদের কিন্তু এখানে উত্তর চলে আসবে 4 × 4/8, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2, অর্থাৎ 2 ওহম আমাদের তুল্যরোধ হয়ে যাবে বি এবং সি প্রান্তে। সেটাই আমরা এখানে করেছি। ভাষাটা একটু দেখে নেবে যে BA এবং CA দুটি রোধের শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তুল্য রোধটা হবে 4, এবং BCর মধ্যে থাকা রোধ দুটি তুল্য রোধ হয়ে যাবে 4। এবার B এবং C বিন্দুতে যদি 4 এবং 4 এরা পরস্পর সমান্তরালে যেহেতু আছে, তাহলে এদের তুল্য রোধ হয়ে যাবে 2 ওহম। ভাষাটা একটু দেখে নেবে। ক্লিয়ার? এরপর অথবা যে প্রশ্নটি, সেটা তোমাদের ভৌতবিজ্ঞান শিক্ষক ছায়া প্রকাশনীর বইয়ের পেজ নাম্বার 287 পেজের 15 নম্বর প্রশ্নটা দেখে নেবে। তাছাড়াও এই প্রশ্নটা আমরা কিছুক্ষণ পরে আবার পেজ কাটিং করেছি, সেটা দেখে নেব। তার আগে আমরা লিখিত প্রশ্নগুলো দেখে নিই। 3-2 C2H4কে সমযোজী যে তোমার বন্ধন বর্তমান আছে, ঠিক আছে, সমযোজী বন্ধন বর্তমান থাকবে এবং এদের লুইস ডটের মাধ্যমে ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, তো ব্যাখ্যাটা আমরা দেখে নেব। দেখো এখানে প্রথমে কার্বন এবং হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করে দেবে, তারপর ভাষাটা লিখবে, দুটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সংযোগে C2H4 ইথিলিন অণু গঠন করে। এই ক্ষেত্রে দুটি কার্বন পরমাণু পরস্পরের মধ্যে দুটি ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে CC ডবল বন্ড সৃষ্টি করে। প্রতিটি কার্বন পরমাণু আবার অবশিষ্ট দুটি যোজক ইলেকট্রন ব্যবহার করে দুটি হাইড্রোজেন পরমাণু প্রতিটি একটি ইলেকট্রনের সঙ্গে পৃথক পৃথকভাবে ইলেকট্রন জোড় গঠন করে। ফলে অণুটিতে CC বন্ধনের পাশাপাশি 4টি CH বন্ধন উপস্থিত থাকে। সেটা আমরা এখানে চিত্রের সাহায্যে দেখে নেব। ঠিক আছে, তার আগে বলে দিই, যেটা বললাম যে তোমাদের মজলের পরীক্ষা যেটা রয়েছে, পেজ কাটিং করেছি, তোমরা একটু জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। এটা আর বলবো না, এটা বই থেকেই সরাসরি করে দেওয়া আছে। আর ইথিলিনের যে সমযোজী বন্ধনের চিত্রটা এটা আঁকবে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। ভেরি গুড।
এরপর 3-এর সাথে যে প্রশ্নটি রয়েছে দেখো, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে H2S গ্যাস পাঠালে পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণ সবুজ বর্ণ ধারণ করে। ঠিক আছে, তো এই রিয়েকশানটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, মনে রাখতে হবে, এর বিকল্প আর কিছু নেই। তারপর ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের পার্থক্য, এটা কিন্তু আমরা পূর্বের পেজগুলোতে করেছি, আর করব না। 3-9 পুরানো তৈলচিত্র লেড হোয়াইট নামক যে সাদা রং ব্যবহার করা হয় তা বিভিন্ন লেড ঘটিত যৌগের যেমন PbCO3 PbOH2 সংমিশ্রণে তৈরি। তৈলচিত্র দীর্ঘদিন বায়ুতে খোলা অবস্থায় থাকলে বায়ুতে উপস্থিত H2S এর সঙ্গে এই লেড ঘটিত যৌগগুলি ধীরে ধীরে বিক্রিয়া করে কমলা বর্ণের লেড সালফাইড পরিণত হয়। তাই তৈলচিত্রের সাদা রং পুরানো হলে কালো হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে, বিক্রিয়াগুলো মিস করলে হবে না। ক্লিয়ার? তারপর লোহায় মরিচা পড়া প্রতিরোধ, এটাও কিন্তু আমরা পূর্বে করেছি, আর করব না। একদম বিভাগ ঘয়ে চলে যাব। বিভাগ ঘয়ের 4-1 যে প্রশ্নটি রয়েছে, গ্যাসের গতীয় তত্ত্বের 2টি স্বীকার্য উল্লেখ করো এবং এসআইএ সার্বজনীন গ্যাস দ্রুবকের মান লেখো, এইগুলো করে এসেছি, আর করব না। ঠিক আছে, কমন প্রশ্ন বারে বারে করে টাইম ওয়েস্ট করব না তোমাদের। তারপর 4-2 যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখো, ভর ও শক্তির নিত্যতার সূত্র, যে কোনো বিক্রিয়ায় পূর্বে বিক্রিয়ক এবং পরে বিক্রিয়াত পদার্থের মোট ভর এবং শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক থাকবে। এটা হবে ভর শক্তির নিত্যতার সূত্র। তারপরে 4-2 যে শেষ প্রশ্নটা রয়েছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুঞ্জলের মধ্য দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, সেটা দেখো। বিক্রিয়ার প্রথমে সমিত সমীকরণটা দেবে, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো। এখানে কার্বন ডাইঅক্সাইডের কত পরিমাণ? 44 গ্রাম, সেইখান থেকে আমরা পাচ্ছি কত? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এবার বিক্রিয়ানুসারে আমরা বলে দেব যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে 44 গ্রাম, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত লাগবে? অর্ধেক লাগবে, অর্থাৎ 22 গ্রাম, তাই না? কত গ্রাম লাগবে? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কে আমরা স্বচ্ছ চুঞ্জলের মধ্যে দিয়ে চালনা করব। এরপরে অথবা যে প্রশ্নটি ছিল দেখো, প্রশ্নটি আছে, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুত করতে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন এবং বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? তো প্রথমেই বিক্রিয়া সমিত সমীকরণটা দেবে এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা নির্ণয় করে নেবে আর আয়রনের পরিমাণ নির্ণয় করে নেবে। এবার সমীকরণ অনুযায়ী আমরা বলে দিতে পারি যে 111.6 গ্রাম Fe প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম লাগছে 54 গ্রাম, তাহলে 558 গ্রাম Fe প্রস্তুত করতে কত অ্যালুমিনিয়াম লাগবে? 270 গ্রাম। তাহলে প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম হবে 270 গ্রাম। এবার মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বিক্রিয়ানুসারে বলতে পারি যে 54 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 1 মোল Fe2O3 সঙ্গে বিক্রিয়া করছে। তাহলে 270 গ্রাম অ্যালুমিনিয়াম কতর সাথে বিক্রিয়া করবে? 5 মোলের সাথে বিক্রিয়া করবে। তাহলে প্রয়োজনীয় Fe2O3 5 মোল হবে। ক্লিয়ার? তারপরে দেখো প্রিজমের ক্ষেত্রে তার চ্যুতিকোণ, এটা বারে বারে হয়েছে, তোমরা একটু দেখে নেবে, এটা আর বলবো না। অথবা যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখো, অথবা বলছি তার পরের অংশের। তো উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং এফের মাঝে বস্তুকে যদি রাখা হয় তাহলে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে এবং এই চিত্রটা কিন্তু খুবই যত্ন সহকারে আঁকবে তোমরা। ঠিক আছে? এবং হর্ষদৃষ্টি প্রতিরোধ করতে অবতল লেন্স ব্যবহার করব। 4-4 যে প্রশ্নটি রয়েছে এখানে কিন্তু কিছু তথ্য মিসিং রয়েছে আমার মনে হয়, যার জন্য এই অঙ্কটি করে উঠতে পারলাম না। পরবর্তী যে অথবার যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি দেখে নাও। বস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, লেন্স থেকে বস্তুর দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বের দূরত্ব ভি সেন্টিমিটার ধরে নিচ্ছি। রৈখিক বিবর্ধন এম সমান আমরা কী জানি? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য করলে আমরা কিন্তু 2 পাচ্ছি, অর্থাৎ এখানে এমটা হবে >1। এরপর এই এম এর মান যখন পেয়ে গেলাম, ভি এর মানটা পেয়ে যাব, তাই না? তাহলে এম সমান V/U। আবার আমরা বলতে পারি তো যে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্স থেকে বস্তুর দূরত্ব, সেইখান থেকে ভিটা আমরা পেয়ে যাব, ভিটা 4 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বের দূরত্ব লেন্স থেকে হবে 4 সেন্টিমিটার।
তো এই জায়গাটা একটু মনে রাখবে, প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান লেন্সের থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্সের থেকে বস্তুর দূরত্ব। এরপর 4-এর 5-এর যে প্রশ্নটি রয়েছে কেয়ারফুলি দেখবে। এখানে বায়ুতে ল্যামডাটা দেওয়া আছে 6000 অ্যামস্ট্রম এবং তোমার প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বেগ সি সমান কত হবে, সি সমান হবে মিউ ইন্টু ল্যামডা। এখানে মিউটা কিন্তু কম্পাঙ্ক, তাহলে দুটোর কম্পাঙ্ক আমরা বের করে নিলাম তোমার শূন্য মাধ্যমের ক্ষেত্রে আর যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। তাহলে মিউ দুটোকে সমান যদি করে দিই তাহলে 1 এবং 2 যদি সমান করে দিই এখান থেকে আমরা কি পাবো, সি বাই ল্যামডা সমান ভি বাই ল্যামডা 1। ঠিক আছে, এটা করে দিলাম। এরপর আমরা মিউ সমান কি জানি, মিউ সমান জানি সি বাই ভি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ। এখান থেকে ভিটা পেয়ে যাব ভি সমান সি বাই ল্যামডা সি বাই মিউ, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং সিটার মান আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেইখান থেকে আমরা পেয়ে যাব ভি এর মান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং আমরা 3 নম্বর যে সমীকরণটা এখানে বের করলাম এই সমীকরণটাকে এবারে কাজে লাগিয়ে ল্যামডা 1-এর মানটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, ল্যামডা 1 সমান তাহলে কী হবে, ভি ল্যামডা বাই সি। এখানে ল্যামডা 6000 আছে এবং ভিটা আমরা নির্ণয় করলাম 2 × 10⁸ এবং সি সমান আমরা জানি 3 × 10⁸। সেইখান থেকে আমরা ল্যামডা 1-এর মানটা পেয়ে যাব। তাহলে বলে দিতে পারি আলোর ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে 4000 অ্যামস্ট্রম। এরপর 4-এর 6-এর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখে নাও। একই উপাদানের তৈরি একই দৈর্ঘ্যের সরু তারের চেয়ে মোটা তারের রোধ কম হয়, আবার বিভব প্রভেদ অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক। তাই মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা বেশি হবে, কারণ আর সমান আমরা জানি আর প্রপোর্শনাল কি জানি এল বাই এ। এল এখানে দৈর্ঘ্য এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদ, এবং যদি দৈর্ঘ্যটা সমান হয় প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আবার আমরা বলতে পারি প্রবাহ মাত্রা ভি সমান আই আর হয়। এখানে প্রবাহ মাত্রা আই সমান কি হবে, ভি বাই আর। এবার ভিটা আবার এখানে একই রয়েছে বলেছে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আই প্রপোর্শনাল 1/r। এবারে প্রস্থচ্ছেদ যার বেশি তার রোধটা বেশি, আর যার রোধ বেশি তার প্রবাহ মাত্রা কম। ঠিক আছে, এই সেন্সেই কিন্তু আমাদের এই উত্তরটা লেখা হয়েছে। এরপরে তার পরের যে অংশটি রয়েছে প্রশ্নটি, ঠিক আছে, 10 ওহম রোধকে দুই ভাগে ভাগ করে রোধ দুটিকে দুই ভাগে যদি ভাগ করি রোধ দুটি কী হবে, রোধ দুটি হবে 5 ওহম 5 ওহম, এবং তাদেরকে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয় তুল্য রোধ কত হবে, তুল্য রোধ হবে 2.5। কেমন করে এলো, তুল্য রোধ সমান হয়ে যাবে R1 × R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এই সূত্র অনুসারে বসালেই কিন্তু তোমরা পেয়ে যাবে তুল্য রোধ সমান্তরাল সমবায়ে। এরপর অথবা যে প্রশ্নটি ছিল এইখানে এটা তোমরা নিজেরা করে নেবে, এটা হয়েছে একবার, যাই হোক একবার হিন্টস দিয়ে দিচ্ছি। রোধ দুটো বের করবে, রোধ দুটো বের করার পর অনুপাত করে নেবে। ক্লিয়ার? এরপর 4-এর সাথে যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখে নাও। দেখো আমরা জানি যে আর সমান রো ইন্টু এল বাই এ। এখানে রো বলতে রোধাঙ্ক এবং এল বলতে দৈর্ঘ্য, এ বলতে প্রস্থচ্ছেদ। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা আমরা বলতে পারি, তাই না? এবং ওহমের সূত্রানুসারে R1 সমান ভি বাই যা I1 করতে পারি। একই রকমভাবে দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রেও আমরা বলতে পারি। এবার এখানে দুটোকে তুলনা করে দেব। ঠিক আছে, দুটোকে যদি আমরা তুলনা করে দিই এটাকে আর এটাকে মানে ভাগ করে দিলে আমাদের এটা আসবে, তাই না? এবার দেখো আর সমান আমরা দুটোর ক্ষেত্রে বের করেছি, তো এই মানটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর I2 বাই I1 চলে আসবে এটা। এবার এখানে যেহেতু আইটা পরস্পর সমান হবে বলেছে, তাহলে সমান যদি করে দিই তাহলে আই কেটে যাবে, তাই না? তাহলে এখানে দেখো যে তোমার প্রস্থচ্ছেদ প্রথমের ক্ষেত্রে দ্বিতীয়র ক্ষেত্রে ইজডু প্রথমের প্রস্থচ্ছেদ সেটা কিন্তু তাদের রোধাঙ্কের অনুপাত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমরা যদি করো তাহলে দেখবে প্রস্থচ্ছেদের অনুপাতটা হবে দ্বিতীয় ইজডু প্রথম, সেই ক্ষেত্রে 13:4 আসবে। একটু কঠিন প্রশ্নটি, একটু যত্ন সহকারে কিন্তু প্রশ্নটা দেখে নেবে। ওকে, তারপরে 4-এর 8-এর যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটা দেখে নাও। যেহেতু বিভব প্রভেদ একই রয়েছে তাহলে আমরা ভি সমান I1 R1 দুটো ক্ষেত্রে করে দিতে পারি, এবং ভিটাকে সমান করে দিলে তাহলে আমরা কি পেয়ে যাব, যে I1 R1 সমান
যে I2 R2, ঠিক আছে। এবার প্রশ্নানুসারে বলেছে যে I1 সমান হবে 6I2, ঠিক আছে। এই দুটো মান আমরা বসিয়ে দিলাম, দেওয়ার পর দুটোকে সমান করে দেবো, এই দুটোকে সমান করে দেবো। সমান করে দিলে আমরা এখান থেকে R1/R2 পেয়ে যাচ্ছি 1/6, এবং তাদের অনুপাত যদি করি 1:6 হয়ে যাবে। তারপরের অংশের যে উত্তরটি রয়েছে দেখো, তড়িৎচালক বল বিভব প্রভেদের বৈসাদৃশ্য। তড়িৎচালক যে বল হলো বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। আর এদের যদি আমরা একক দেখি, সাদৃশ্য দেখব এককের মধ্যেই, তাদের একক কিন্তু অভিন্ন হবে। এরপর 4-9 যে প্রশ্নটি ছিল তার উত্তরটি দেখে নাও। হ্যালোজেন এবং ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেন ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য উভয় দেখা যায়। এই দ্বৈত আচরণের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল হিসেবে অভিহিত করেছে। সাদৃশ্যটা কি? ক্ষার ধাতুর ন্যায় একটি ইলেকট্রন বর্জন করে H+ এবং হ্যালোজেনের মতো একটি ইলেকট্রন গ্রহণ করে H- গঠন করতে সক্ষম। বৈসাদৃশ্য যদি আমরা দেখি তাহলে দেখব ক্ষার ধাতুগুলির কঠিন কিন্তু হাইড্রোজেন গ্যাসীয়, হ্যালোজেনগুলি তীব্র জারক কিন্তু হাইড্রোজেন বিজারক। পরের অংশের প্রশ্নটি দেখে নাও। এর ইলেকট্রন বিন্যাসটা দেবে এবং তাদের ইলেকট্রন বিন্যাস থেকেই কিন্তু তাদের আমরা করব, অবস্থান দেখব, তাই না। এখানে কটা হচ্ছে তোমার কক্ষ আছে কিন্তু 3টি, তাহলে পর্যায় কত হবে? 3 নম্বর পর্যায়, ঠিক আছে। এবং এদের শ্রেণী কত হবে? যেহেতু 2 রয়েছে এবং মেন্ডেলিভের ক্ষেত্রে দেখছি, তাহলে 2A হয়ে যাবে 2A শ্রেণীতে, 2 নম্বর শ্রেণী A উপশ্রেণীতে। ওকে। তারপরে 4-10 যে প্রশ্নটি রয়েছে দেখো তার উত্তর। Na এর বহিস্তম কক্ষে একটি ইলেকট্রন থাকে যা একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ গঠন করে এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয়। অপরদিকে Fe তার বহিস্থ কক্ষে একটি বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্তি ঘটায় এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং আয়নীয় বন্ধনে আবদ্ধ হয়, ঠিক আছে। এটা দিয়ে দিবে লুইস ডট। তারপর অপরদিকে হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং Fe একটি ইলেকট্রন দিয়ে একটি বন্ধন ইলেকট্রন জোড় গঠন করে এবং সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন গঠন হয়। তো তড়িৎযোজী বন্ধন কেন গঠন হয় এবং সমযোজী বন্ধন কেন গঠন হয় সেটা বলে দিলাম, ক্লিয়ার। এরপর অথবা যেটা রয়েছে সেটা হয়েছে 4-11, এটা হয়েছে। 4-12টা হয়নি, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, দেখে নাও। বলেছে যে এই সংকেত বিশিষ্ট একটা যৌগ, তাকে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো পদার্থ যৌগে জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। সুতরাং যৌগটি অবশ্যই একটি কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যৌগটিতে কার্যকরী মূলক হিসেবে তোমার কার্বক্সিলিক অ্যাসিড মূলক বা অ্যাসিড COOH গ্রুপ বর্তমান থাকে। এবার দেখো, এই তোমার যৌগটিতে একটি যদি COOH গ্রুপ থাকে তাহলে আর একটি অংশ কি থাকবে? মিথেন থাকবে, কারণ কার্বন সংখ্যা তোমার একটি আর বাড়বে, তো মিথেন CH3। তাহলে যৌগটি কি হবে? অ্যাসিটিক অ্যাসিড হবে, CH3COOH। এরপরে দেখো তোমার ইথানলের সাথে বিক্রিয়া যদি ঘটানো হয় এই অ্যাসিটিক অ্যাসিডকে, তাহলে কি হবে? এস্টার উৎপন্ন হবে যার গন্ধ সুমিষ্ট, পাকা ফলের মতো গন্ধ হবে। এই বিক্রিয়াটা অবশ্যই দেবে এবং এখানে উৎপন্ন করবে ইথাইল অ্যাসিটেট এস্টার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো, ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আর পড়লাম না, ঠিক আছে। আশা করি প্রশ্ন তোমাদের আছে, যদি না থেকে থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে প্রশ্নের PDF দিতে দিতে পারি, ক্লিয়ার। আর যারা বলছো PDF ফ্রি করে দাও, দেখো ভাই, এই PDFগুলো করতে অনেকটা কষ্ট হচ্ছে, তোমাদের সবই করিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে তোমরা তুলে নাও। আর যদি তোমরা মনে হয় যে PDFটা হাতে রাখবে, তাহলে আমাদের পেড গ্রুপে কিন্তু জয়েন হতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।